পরদিন মায়েরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম অবাক হয়েছে ইরফানের ঘরে নিজেকে আবিষ্কার করে। এরপর দুহাত ভর্তি মেহেদি দেখে মেয়েটা আরো অবাক হয়। ইরফানকে খুঁজে পায় না। ইনায়াকে জিজ্ঞেস করলে বলে মেহেদি ডিজাইনার এক আপু এসে আমার হাতে দিয়ে গিয়েছিল। কিন্তু মায়েরা তিন পাশে একরকম আর বাম হাতের তলায় অন্যরকম লাগে মেহেদি দেওয়ার ধরন। একজনে দিলে এমন তফাৎ হবে কেন? যদিও সবগুলোই খুব সুন্দর হয়েছে, মায়েরা ভীষণ খুশি। ভেবেছিল মেহেদি দিতে পারবে না, কিন্তু লোকটা অতটাও খারাপ না, ভালোই। কিন্তু তার ঘর থেকে এই ঘরে কেন এনেছে তাকে? খুঁজেও পায় না লোকটাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মাইরা আজ সারাদিন মোটামুটি ইনায়াতের সাথেই ছিল। একদম শান্তিতে ছিল। ইরফানকে একবারের জন্যও দেখেনি। থাকলে নিশ্চয়ই তাকে আবারও বন্দি করে রাখতো। মাইরা জামা পরে ইনায়ার ঘরে যাচ্ছিল। তখন ইরফানের ছোট ফুপি মাইরার সামনে এসে দাঁড়ায়, মিষ্টি হেসে বলে, আম্মু, তুমি শাড়ি পরনি যে? মাইরা ঢোক গিলল। শাড়ি পরলে ইরফান যদি হঠাৎ চলে আসে আর তার সাথে উল্টো পাল্টা শুরু করে দেয়? মৃদু হেসে বলল, ফুপি, জামাতেই ভালো লাগছে। পাশ থেকে ইরফানের কাকি দাঁড়িয়ে বলে, এটা কেমন কথা? এমনিতেও বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, এই মেয়ে তো দেখে শুধু জামা পরেই থাকে। এখন একটা অনুষ্ঠানে সবাই শাড়ি পরেছে, তবুও পরছে না। ইরফানের ছোট ফুপি তার ভাই বউকে চুপ করিয়ে বলল, তুমি শাড়ি পরতে পারো না? মায়েরা ইরফানের কাকের কথায় মাথা নিচু করেছিল। ফুপির কথায় মাথা তুলে বলে, জি, পারি। তাহলে শাড়ি পরে এসো, যাও। মায়েরা উপায় না পেয়ে সম্মতি জানিয়ে তার ঘরে গিয়ে হলুদ শাড়ি পরে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরে না গিয়ে এক্কেবারে ছাদে যায়। ছাদে সবাই আছে। মায়েরার মনটা ফুরফুরে লাগছে, সবার মতো একরকম শাড়ি পরতে পেরেছে ভেবে। ছাদে গিয়ে দেখলো ইনায়াকে স্টেজের মাঝখানে বসিয়ে চারপাশে তার কাজিনরা ঘিরে রেখেছে। মায়ের স্বভাব সুলভ এক দৌড়ে গিয়ে ডাকে, ইনায়া আপু। ইনায়া হেসে হাত বাড়িয়ে বলে, আই মায়েরা, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? আজ ঘুমানোর আগ পর্যন্ত আমার পাশ থেকে নড়াচড়া করলে খবর আছে তোমার। রিয়া হেসে বলে, ভাবি, তোমার জামাই আজ শাড়ি পরতে দিল? মায়েরা আমতা আমতা করে বলে, সে নেই। মিশকা মায়েরাকে পাশ থেকে জড়িয়ে ধরে বলে, পুতুলের মতো বউ তো, তাই আমাদের নিরামিষ ভাই তার বউকে লুকিয়ে রাখতে চায়। তামান্না বলে ওঠে, আসলে আমাদের নিরামিষ ভাইয়ের মাঝে তো আমিষ নেই, আর মেয়েরা কি আর নিরামিষ বরকে চায়? তাই মায়েরা ভয় পায় কোনো আমিষ মানুষ যদি তার পুতুলের মতো বউকে নিয়ে ভেগে যায়। তামান্নার কথায় সবাই জোরে হাসত। ইনায়া বলে ওঠে, আপু, তোমরা সবাই চুপ করো, আমার বোনকে আর লজ্জা দিও না তো। মায়েরা অসহায় মুখ করে ইনায়ের দিকে চেয়ে রইল। রিয়া মায়েরার অপর পাশে দাঁড়িয়ে বলে, তোমার হিজাব পরাটা অনেক সুন্দর হয় ভাবি, কালকে আমাকে তুমি হিজাব বেঁধে দিবা, ওকে? মায়েরা মৃদু হেসে বলে, আচ্ছা আপু। মিশকা মায়েরার হাত উল্টে পাল্টে দেখে বলে, তোমার দুই হাতে দুই রকম মেহেদি দেওয়া কেন? তুমি ঘরে বসে একা একা দিয়েছিলে নাকি? মায়েরা মিনমিন করে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, তাছাড়া আমি মেহেদি দিতে পারি না। তামান্না বলে ওঠে, আরে, ইরফান ভাইয়ের তো আর্টের হাত ভালো, ভাই দিয়ে দিয়েছে হয়তো। সবাই মাথা নাড়ল, হতে পারে। মাই অবাক হয়ে তার হাতের দিকে চেয়ে থাকে। ওই লোক দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? ভাবনার মাঝে ইনায়া বলে ওঠে, আরে তোমরা ভুল ভাবছো, ভাইয়া জীবনেও দিয়ে দেবে না। এই বিরক্তিকর কাজ ভাইয়া বসে বসে করবে, তোমাদের তাই মনে হয়? ইনায়ার কথাও ফেলে দেওয়ার মতো না। মায়েরা জাহারাকে না দেখে বলে, জাহারা আপু কোথায়? মিশকা বলে ওঠে, অনেক ডেকেছি, আসে না, কি যে হয়েছে, বিরক্তি লেগে গিয়েছে আমার। ইনায়ের মায়েরা কিছু বলল না। মন খারাপ হয় তাদের জাহারার জন্য। হঠাৎই কোথা থেকে যেন রাতুল আর শিহাব এসে দাঁড়ায়। রাতুল বলে, গাইস, তোমরা কি করছো? সবাই চিল্লিয়ে বলে ওঠে, তোমরা যাও, আমাদের এখানে কি? হ্যাঁ। রাতুল পাতনা দিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে বলে, ইরফান ভাইয়ের বউ, আমাদের ভাবি এখন গান শোনাও তো। মায়েরা বিব্রত বোধ করে, সাথে সাথেই বলে ওঠে, আমি তো গান পারি না। রাতুল চেঁচিয়ে বলে, ডাহা মিথ্যা কথা, সবাই গান পারে, বাথরুম সিঙ্গার হলেও সবার মাঝেই সিঙ্গারের প্রতিভা আছে। তামান্না বলে ওঠে, ভাইয়া, তাহলে আপনি একটা গান শোনান, পাশেই মাইক আছে। রাতুল ভাব নিয়ে উঠে দাঁড়ালো। শিহাবের কাঁধে হাত রেখে বলে, তোরা সবাই মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হয়ে যাবি আমার গান শুনে, তাই আমার খুব চিন্তা হচ্ছে।
সবাই একসাথে বলে উঠল, প্লিজ তাড়াতাড়ি আপনার সুন্দর গান গেয়ে আমাদের অজ্ঞান হওয়ার সুযোগ করে দিন। মিশকা মুখ বাঁকিয়ে বলে, মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হব না, বলুন আপনার জঘন্য ভয়েস টোনে অজ্ঞান হব। রাতুল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ঝগড়ু টাইরা মাইয়া। মিশকা রেগে তাকায় রাতুলের দিকে। রাতুল পাত্তা দিল না। মাইরা হেসে বলে, বাথরুমে সিঙ্গার হয়ে গান গাইলেও প্রবলেম নেই ভাইয়া, আমরা সব হজম করার ক্ষমতা রাখি। রাতুল শার্টের কলার তুলে যেতে যেতে বলে, নতুন ভাবির আবদার ফেললাম না, গাইস তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। রাতুল পাশে গিয়ে হাতে হ্যান্ড মাইক তুলে নেয়। এখানে আপাতত ইরফানের কাজিন ছাড়াও আরো অনেকেই আছে। রাতুল গলা ঝেড়ে বলে, এই গান উৎসর্গ করছি মিস মিশকাকে। হেসে গাইতে শুরু করলো। সবাই হাততালি দিল। রাতুলের গান শুনে সবাই হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রাতুল নিজেও মুখের সামনে থেকে মাইক সরিয়ে হেসে ফেলছে। মিশকা আগুন চোখে রাতুলের দিকে চেয়ে আছে। মায়েরা পেট চেপে হাসতে হাসতে কোনো রকমের বলে, হায় আল্লাহ, আমার পেট ব্যথা করছে, এটা কি ছিল? সবার একই অবস্থা। মিশকা চিৎকার করে ওঠে, সবাই থামো। মিশকার চিৎকারে সবাই একটু দমল। মিশকা ধূর্তা পা ফেলে নিচে নামতে গেলে মায়েরা দৌড় দিয়ে মিশকাকে ধরে ফেলে। কোনো রকমে হাসি থামিয়ে বলে, আপু তুমি চলে গেলে ভালো লাগবে না, প্লিজ যেও না। মিশকা দাঁত কিরমির করে সামনে দাঁড়ানো রাতুলের দিকে চেয়ে আছে। ইরফান ভাইয়ের এই চাচাতো ভাইকে তো সে দেখে নেবে, কত বড় সাহস, তাকে নিয়ে মজা করে। মায়ের কথায় মিশকা এক কোনায় গিয়ে বসলো। রাতুল মিশকার দিকে চেয়ে হাসছে। ভালোই লাগে এই মেয়েটাকে জব্দ করতে। তার কথার শুধু চ্যাটাং চ্যাটাং উত্তর দেয়, এবার বুঝো মজা। রাতুল গলা ঝেড়ে বলে, গাইস এবার একটা সুন্দর গান গাইবো, সবাই শোনো। সবাই হাত নেড়ে উৎসাহ দিল। রাতুল আবারও হেসে গাইতে শুরু করে। হঠাৎই রাতুল থেমে গিয়ে বলে, আরে ইরফান ভাই, এই গান তোমাকে আর ভাবিকে উৎসর্গ করলাম, বুঝলে? রাতুলের কথা শুনে সবাই তাকালো ইরফানের দিকে। মায়েরা দ্রুত পিছু ঘুরে ইরফানকে দেখে ঢোক গেলে। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। ইরফান কোনো কথা না বলে মায়েরার হাত ধরে ছাদ থেকে নামতে গেলে মায়েরা ভয় পায়। আল্লাহ, এই লোক সারাদিন পর কোথার থেকে আসলো? সে তো শাড়ি পরেছে, তাকে এখন কি বলবে? পেছন থেকে ইনায়া উঠে এসে বলে, ভাইয়া মাইরাকে রেখে যাও। ইরফান শুনল না। ইরফানের কাজিনরা বলে, আরে বউকে নিয়ে যাচ্ছে, তুই ইরফান ভাইয়ের ভিলেন হচ্ছিস কেন আজব? ইনায়া মুখ বাঁকালো। ছাই তার ভাই, মায়েরা ওকে ধমকাবে নয়তো মারবে, এজন্যই তো নিয়ে যাচ্ছে। মায়েরা ইরফানের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারে না। মিনমিন করে বলে, আর পরবো না শাড়ি, সরি। ইরফান কিছু বলল না। মায়েরা উল্টে পড়তে নিলে ইরফান পিছু ফিরে তাকায়। মায়েরা ঢোক গেলে চেঁচালো না, ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান চুপচাপ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। একেবারে তার ঘরে গিয়ে দরজা আটকে মায়েরার সামনে এসে দাঁড়ায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, আমাকে না বলে ওখানে কেন গিয়েছিলে? মায়েরা ঢোক গিলে বলে, আপনি তো ছিলেন না। ইরফান মৃদু স্বরে বলে, আমি না থাকলে চুপচাপ ঘরেই বসে থাকবে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। এই লোককে মাঝে মাঝে এত বেশি অচেনা লাগে, সে ভাষায় প্রকাশ করতে পারে না। ইরফান আবারও প্রশ্ন করে, ডিনার করেছো? মায়েরা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান ভুরু কুচকে বলে, কিছু বলেছি আমি? মায়েরা আমতা আমতা করে বলে, খেয়েছি। ইরফান মায়ের দিকে এগিয়ে এসে মৃদুস্বরে বলে, ইচ্ছে তো করছে থাপ্পড় দিয়ে পুরো বডির মানচিত্র পাল্টে দিতে, শাড়ি পরা স্বাদ মেটাবো, স্টুপিড। মায়েরা ঢোক গিলল। মিনমিন করে বলে, আপনার ফুপি বলেছে, আমার কি দোষ? ইরফান ধমকে মায়েরার গাল চেপে বলে, এই মুখ কি শুধু অসময়ে চালানোর জন্য? মায়েরা ইরফানের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে, এরপর ওয়াশরুমে চলে যায়। মায়েরা বোকা চোখে ইরফানের প্রস্থান দেখল। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়েরা ঘাড় বাঁকিয়ে তাকায়, চোখ সরাতে নিয়েও সরায় না। চোখ বড় বড় হয়ে যায়, বুক হাত অসংখ্য জায়গায় কাটা, কেমন ভয়ঙ্কর লাগছে। মায়েরা চোখ বড় বড় করে চিৎকার দিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে মায়েরার দিকে এগিয়ে এসে ধমকে বলে, স্টুপিড, চিৎকার করছো কেন? মায়েরা ভীত স্বরে বলে, আপনার এই অবস্থা কি করে হলো? ইরফান ভুরু কুঁচকে নিজের দিকে তাকালো, বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, নাথিং। মায়েরা ভয় পেয়ে বলে, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে? পাগল আপনি, হসপিটাল যাননি কেন?
ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড, ইটস নর্মাল। মায়েরা চেঁচিয়ে বলে, আপনি যাবেন? আমি সবাইকে বলছি, দাঁড়ান। ইরফান রেগে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে ধরে, ধমকে বলে, 10 লাইন বেশি বুঝলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা নিজেকে ছাড়াতে যায়। ইরফান ধমকে বলে, আমায় রাগিও না। এরপর ডিম লাইট দিয়ে বেডে গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। ডান হাত চোখের ওপর রাখে। জিরো লাইট মূলত মায়েরার জন্য দিয়েছে। মায়েরা মিনমিন করে বলে, আপনি ওষুধ লাগান প্লিজ। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো নিড। মায়েরা ঢোক গেলে, এই লোক একটা তেড়া। বিরক্ত লাগলো তার। কোথায় কি করে এসেছে আল্লাহ জানে। মৃদু আলো ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান একটু পর পর ডান হাতে কপাল স্লাইড করে। মায়েরা এগিয়ে গিয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান কিছু বলল না। মায়েরা একটা চেয়ার টেনে ইরফানের মাথার কাছে বসে। মায়েরা আবারও প্রশ্ন করে, আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? ইরফান আড়াআড়ি ভাবে দুহাত বুকে গুজে গম্ভীর গলায় বলে, নো। মায়েরা চিন্তিত হয়, অ্যাক্সিডেন্ট না হলে এসব কিভাবে হলো? মায়েরা মিনমিন করে আবারও বলে, তাহলে? ইরফান বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে, শাট আপ। মায়েরা আমতা আমতা করে বলে, আমি ছাদে যেতে চাই, আমাকে শুধু আটকে রাখছেন কেন? ইরফান চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে, এখানেই থাকতে হবে, জ্বালিও না। গত রাতে তোমার টর্চারে আমার ঘুম হয়নি। মায়েরা বুঝলো না সে কখন এই লোককে টর্চার করলো। সে তো গতকাল ঘুমিয়েছিল। মন খারাপ করে বসে থাকলো। প্রায় 10টার কাছাকাছি। মায়েরা বিরক্ত হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ থেকে ঘরের লাইট অফ থাকায় জিরো লাইটের আলোয় ঘরের সবকিছু স্পষ্ট দেখা গেল। মায়েরা ইরফানের ঘরের ভেতরের দরজার সামনে দাঁড়ায়। দরজা ঠেলে খোলে না, বুঝলো লক করা। বাইরে হাতল ধরে অনেকক্ষণ ঘুরায়, বারবারই ব্যর্থ। ইনায়া বলেছিল এই ঘরে ইরফান অবসর সময় আসে। মায়েরা দেখার ইচ্ছে এই লোক অবসর সময় করেটা কি, কিন্তু দেখবেটা কিভাবে। বিরক্ত লাগলো। সে কি এই রুমের ভেতর গিয়ে সব খেয়ে ফেলবে? খুলে রাখলে কি হয়? টেবিলের উপর ফার্স্ট এড বক্স পেয়ে মায়েরা ইরফানের দিকে তাকালো। চেক করে দেখলো কেটে ফেটে গেলে যা যা লাগে অনেক কিছুই আছে। মায়েরা বক্সটা এগিয়ে নিয়ে গিয়ে বেডের উপর উঠে বসে। ইরফানের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পারলো লোকটা ঘুমিয়েছে। মায়েরা তার জ্ঞানে যেটুকু পারলো তুলো দিয়ে বুক, পেট, হাতে তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। ইরফানের মুখের দিকে তাকালে দেখলো ইরফানের কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙেনি। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের পায়ের প্যান্ট টেনে তুলল। ইরফান নড়ে চড়ে ওঠে। ঘুমের ঘোরে বিরক্তিতে বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না। মায়েরা একটু থেমে ছোট্ট একটা টর্চ লাইট পেয়ে পায়ের দিকে ধরলে মেয়েটা ভয়ে ঝাঁকে দিয়ে ওঠে। জায়গায় জায়গায় কেমন জখম হয়ে আছে। ক্ষতগুলো খুব বেশি গভীর না হলেও কেমন রক্ত জমাট বেঁধে আছে। মায়ের খুবই খারাপ লাগলো। সে আলতো হাতে সবখানে মলম লাগিয়ে দেয়। বিরক্ত হয় এই লোকটার এত কেয়ারলেসে। মলম লাগানো শেষ হলে ইরফানের মাথার কাছে বসে ইরফানের মুখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকে। যদিও মুখের আদল অতটাও স্পষ্ট নয় ঝাপসা আলোয়, তবে যেটুকু দেখা যায় তাতেই চেয়ে রইল। হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। মায়েরা ইরফানের ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরে গিয়েছে। সবাই ছাদ থেকে নেমে এসে সে ঘরে গিয়েছে। মায়েরা মূলত আজ ইরফানের ঘুমানোর পর ইরফানের দরজা কিভাবে যেন খুলতে সফল হয়েছে। মেয়েটা তো খুশিতে এক প্রকার লাফিয়ে লাফিয়ে ইনায়ের ঘরে আসে। তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, ভেবেই হাসি পাচ্ছে। ইনায়ের ঘরে যাওয়ার আগে তার ফোন নিতে ভোলেনি। ইনায়ের ঘরে মিশকা, রিয়া, তামান্না বসে গল্প করছিল। মায়েরা এক দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আপুরা আমি এসেছি। মায়েরাকে দেখে সবাই হাসতে হাসতে বলে, বর ছাড়লো তবে? মায়েরা লজ্জা পেয়ে বলে, উনি ঘুমিয়েছে, পালিয়ে এসেছি, এসব বাদ দাও, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। সবাই একসাথে বলে ওঠে, কি? মায়েরা সবাইকে বললে সকলে হাসতে হাসতে বলে, তোমার মাথায় এসব বুদ্ধি আসে কিভাবে ভাবি? মায়েরা ইনায়ের দিকে আঙুল তুলে তাক করে বলে, আপু তুমি রাজি? তুমি রাজি না হলে সব ভেস্তে যাবে। ইনায়া হেসে বলল, 100% রাজি, শুরু করো। কারো ফোনে টাকা না থাকায় মায়েরা তার ফোনে টাকা ধার নেয়। এরপর ইনায়ের ফোন থেকে ফাইজের নাম্বার নিয়ে মায়েরার ফোনে কল দেয়। সবাই মিটিমিটি হাসছে। মায়েরা গলা পরিষ্কার করে ফোন কানে ধরে করার অপেক্ষায়। ফার্স্ট বার রিসিভ না হলে সকলে হতাশ হয়। এরপর আবারও কল দেয় মায়েরা। সেকেন্ড বার কল রিসিভ হয়।
মাইরা মুখ চেপে হাসি আটকায়, এরপর স্বাভাবিক হয়ে বলে, হ্যালো। ওপাশে ফাইজ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আগামীকাল বিয়ে, ইনায়া তাকে ব্লক করে রেখেছে। এক বিয়ের এক্সাইটমেন্ট, আরেক ইনায়ার এমন বিহেভিয়ারে বেচারার একদম করুণ অবস্থা। শুদ্ধ ফাইজের পাশে দাঁড়িয়ে, সে আজ ফাইজের সাথেই থাকছে, বন্ধু হয়ে ভাইয়ের প্রক্সি দিচ্ছে, বরযাত্রী হয়ে যাবে বলে। এদিকে ফাইজ কানে ফোন নিয়ে তবদা খেয়ে আছে। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো, কথা বলছো না কেন? ফাইজ খুক খুক করে কেসে ওঠে। ওপাশে মাইরার পাশে একা একটা বিছানায় বসে মুখ চেপে হাসছে। শুদ্ধ পাশ থেকে বলে, কথা না বলে এমন কাঁদছিস কেন? কথাটা বলে ফাইজের থেকে ফোন নিয়ে লাউডে দেয়। মাইরা আবারও বলে, প্লিজ কথা বলো। তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? তুমি কি অন্য কাউকে বিয়ে করে নাচ্ছ? আমি তোমাকে কত চাই, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। ওসব ইনায়া ফিনায়াকে আউট করে দাও। শুদ্ধ নিজেও কেসে উঠল মাইরার কথা শুনে। নাম্বারটা চেক করে ভুরু কুচকালো, পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে চোখ বড় বড় করে তাকালো। গলা শুনেই তার চেনা চেনা লাগছে। নাম্বার দেখে শিওর হলো এটা মাইরা। কি বিচ্ছু ভাবা যায়। শব্দ করে বলে ওঠে, ও মাই গড। ফাইজ বলে ওঠে, কি? শুধু বলতে গিয়েও থেমে যায়। পেট ফেটে হাসি পাচ্ছে তার। নিজেকে সামলালো, মায়ের সঙ্গ দেওয়াই যায় একটু। অতঃপর বলে উঠলো, ছি 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 ফাইজ, তোর সত্যি এক্স ছিল? আমার বোনটাকে এভাবে ঠকাতে পারলি? ফাইজ হাঁ করে চেয়ে আছে শুদ্ধর দিকে। রেগে বলে, আরে তুই কার কথা বিলিভ করছিস? একে আমি চিনি না। শুদ্ধ ফাইজের হাতে ফোন ধরিয়ে দিয়ে রুমের ভেতর যেতে যেতে বলে, এসব কি হচ্ছে? আমার বোনটার কপাল পুড়লো। মাইরা ইনায়ার ফোন নিয়ে ফাইজের নাম্বারের ব্লক খুলল। এরপর ইনায়ার ফোনে ধার নিয়ে ফাইজের নাম্বারে কল দিয়ে ইনায়ার কানে দেয়। এরপর মাইরা তার ফোনে কিছু টাইপ করে ইনায়াকে দেখিয়ে বলে, এখানে যা যা লেখা আছে এগুলো বলো। ইনায়া মেনে নিল। ওপাশ থেকে একটু পরে কল রিসিভ হয়। ইনায়া কিছু বলার আগে ফাইজ বলে ওঠে, লিটল কুইন সরি, প্লিজ আর ব্লক করো না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ফাইজের কথা শুনে ইনায়ার খারাপ লাগলো, তবে কাজিনদের দিকে চেয়ে কান্নার ভান করে মায়ের ফোন দেখে বলে, আপনার এক্স আমায় ফোন করেছিল। আপনি কি কি করে এবার অস্বীকার করবেন? আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন করতে? খবরদার আর কল করবেন না আমাকে। গুড বাই। মাইরার সাথে সাথে ইনায়া ফোন কেড়ে নিয়ে কল কেটে ফাইজের নাম্বার ব্লক লিস্টে রেখে হেসে বলে, থ্যাংক ইউ ইনায়া আপু। ওপাশে ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে। কোন মেয়ে তার বিয়ের আগে শত্রুতা করছে? হাতের কাছে পাইলে সাপটে এক থাপ্পড় দিত। উফ, আর সহ্য হয় না। এসব কি অত্যাচার! আর নেওয়া যাচ্ছে না। মাইরের নাম্বারে কল ব্যাক করলো, রিং হয়, রিসিভ হয় না। রাগের সাথে সাথে এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? তার না হওয়া বউটার কান ভাঙিয়েছে। খোঁজ পেয়েছে কোথায়? ঘরের ভেতর গিয়ে বলে, শুদ্ধ, এটা কে, বের করে দে। শুদ্ধ হাসি থামিয়ে স্বাভাবিক হলো, অতঃপর বলল, আরে আমি চিনি না তো, হবে তোর কোনো এক্স? ফাইজ রেগে বলে, এক থাপড়া খাবি। কোন জন্ম এক্স ছিল আমার? শুদ্ধ মুখ লুকিয়ে আরেকটু হেসে নিল। ইসরে, হাসি থামছে না। বহু কষ্টে নিজেকে সামলে বলল, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করিস না তো। কালকে বরের সাথে যেতে হবে তো নাকি? বলে উপর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসি লাগলো। ভাবনার মাঝে ফাইজের ফোন আবারও বেজে ওঠে। এই নাম্বার চেনে না সে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করে কানে দেয়। উপাস থেকে কেউ বলে, এই শালা, তুই কেবে? ইনার দিকে নজর দিয়ে বিয়ে করতে চলে আসছিস? ওর দিকে নজর দিলে চোখ তুলে নেব। আজ রাতে আমি আমার ইনারে বিয়ে করছি, তুই বসে বসে আঙুল চুষে খা। বিয়ের আগে তোকে এই সুসংবাদ না দিয়ে থাকতে পারলাম না। যা, দুরাকার নামাজ পড়ে নে, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের হয়। ফাইজ রাগে তার ফোন সর্বশক্তি দিয়ে আঁচড়ে ফেলল। শুদ্ধ ফাইজকে দেখার জন্য মাথা কাত করেছিল। ফোন ছুটতে দেখে দ্রুত শোয়া থেকে উঠে ফোন ক্যাচ ধরে নিল। ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে। করছিল কি ফাইজ? ফাইজকে কিছু বলার আগেই ফাইজ তেড়ে আসে শুদ্ধর দিকে। শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, কোন শয়তান আমার কুইনের পিছনে পড়ে আছে? এতদিন বলিসনি কেন আমাকে? বল, তোদের সবকটা ভাইকে জানে মেরে দিব। শালা, তোদের মতো ভাইদের বেঁচে থাকার অধিকারই নাই। শুদ্ধ তবদা খেয়েছে আছে। অবাক হয়ে বলে, কি বলছিস? বিয়ের খুশিতে পাগল টাগল হয়ে গেলি নাকি? ফাইজ কিছু বলল না। শুদ্ধকে ছেড়ে এসে দ্রুত কোন রকমে একটা প্যান্ট আর টি শার্ট পরে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুদ্ধ বোকা চোখে ফাইজের কারবার টেকলো। হলোটা কি এর? ফাইজ ফোন কেটে দেওয়ায় রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তোমার লেখা পুরোটা বলতে পারলাম না, কল কেটে দিয়েছে।
মায়েরা হেসে বলল, ওটুকুতেই কাজ হবে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ওদিকে মিশকা, তামান্না, রিয়া, সাথে ইনায়া পেট চেপে হাসছে। রাতুল হেসে বলে, তুমি একখান মেয়ে, বিয়ের আগের দিন বেচারা বড়বাবুকে কি ঘোলটাই না খাওয়াচ্ছ। মিশকা বলে ওঠে, আমাদের ভাবির মাথায় অনেক বুদ্ধি, সবার মতো কি আর গোবর ভরে থাকবে নাকি? রাতুল মিশ্রার দিকে তাকিয়ে হেসে বলে, আরে কুশ্রী মিশকা। মিশকা রেগে বেডের ঝাড়ু ছুঁড়ে মারে রাতুলের দিকে। রাতুল লাফ দিয়ে দূরে সরে বলে, আহারে, ব্যবহারটাও কুশ্রী হয়ে যাচ্ছে। চালিয়ে যাও মিশকা, অল দ্য বেস্ট। মিশকা দাঁত কিরমির করে তাকায়। মায়েরা হেসে বলে, আরে আপু ভাইয়া, তোমরা ঝগড়া করছো কেন? ফাইজ ভাইয়ের কথা ভেবে একটু হাসো, বেচারা বিয়ের আগের দিন কত কিছুই না সহ্য করছে। মায়ের কথায় সবাই হেসে ফেললো। শুদ্ধ ঘর থেকে বের হলো। ফাইজ কোথায় গেল সেটাই দেখতে। বাইরে গিয়ে দেখলো ফাইজ গাড়ি নিয়ে বের হচ্ছে। ইনায়াকে নিয়ে প্রবলেম, ইনার কাছেই যাবে, নয়তো আর কোথায় যাবে। হাসিও লাগলো, এই মাইরাই কিছু করেছে, মেয়েটা তো আচ্ছা কাজের, ভেবেই আবারও হেসে ফেললো। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরায়, কয়েক টান দিলে বাইরে দাঁড়িয়ে খেয়াল করলো ফারাহ ডাইনিং এ ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। শুধু ভুরু কুচকাল। ভাবনার মাঝেই ফারাহ গেটের সামনে এসে দেখলো শুদ্ধ সিগারেট ফুঁকছে। ফারাহ কিছু না বলেই শুদ্ধর মুখের উপর দরজা লাগাতে নিলে শুদ্ধ দরজা আটকে দিয়ে বলে, আই মেয়ে, আমাকে তোমার দারোয়ান মনে হচ্ছে? ফারাহ রেগে বলে, এসব ছাইপাশ খেয়ে আমাদের বাড়িতে আসা যাবে না, বেরাও বলছি। শুদ্ধ ফারার দিকে একটু ঝুঁকে সিগারেটের ধোঁয়া ফারার একদম মুখের ওপর ছাড়লো। ফারা খুক খুক করে কেসে ওঠে। শুদ্ধ মৃদু হাসে। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে তার হাতের সিগারেট এগিয়ে দিয়ে হেসে বলে, ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে। ফারা প্রচন্ড রেগে যায়। ফারা রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধর ঠোঁটে সিগারেটের জ্বলন্ত অংশ চেপে ধরে। শুদ্ধ ঝাঁকে দিয়ে ওঠে, তবে নড়ল না। কেমন অদ্ভুতভাবে ফারার দিকে চেয়ে থাকে। ফারা একটু পরে সিগারেট ফেলে দেয়। রেগে বলে, আমার সাথে লাগতে আসলে এভাবেই পোড়াবো। ফারা উল্টো ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে। গাল ভর্তি ধোঁয়া আবারও ফারার মুখে ছেড়ে দেয়। ফারা আবারও কেসে ওঠে। অপর হাতে শুদ্ধর বুকে হাত দিয়ে ঠেলে সরাতে যায়, তবে পারল না। ফারা রেগে বলে, দেখছো তো সিগারেটের ধোঁয়ায় আমি কাশছি, তবুও এটা ফেলছো না কেন? শুদ্ধ ফারহার চোখের দিকে তাকালো, মৃদু হেসে বলে, বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো তবে আমি এটা অনেক আগেই ফেলতাম। ফারহা কি বলবে বুঝলো না। মানে তাকে কাঁদানোর জন্য ঠিক কি কি করে এই অসভ্য ছেলেটা। কথাটা বলে ফারার দিকে এগিয়ে গেলে ফারা চেঁচিয়ে শুদ্ধর বুকে দুহাত ঠেলে বলে, শুদ্ধ ভাই, আমি কিন্তু তোমাকে থাপ্পড় মারতে পারবো। শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে, প্লিজ, অনেক দিনের শখ আমার, দ্রুত করো। ফারা ঢোক গিলে বলে, আমার ফোন দাও। ফারা মাথা নিচু করে নেয়, কিছু বলে না। শুদ্ধ হাসলো। পকেট থেকে ফারার ফোন বের করে বলে, পাসওয়ার্ড কি? ফারা চুপ করে আছে। শুদ্ধ ফারার নাম ট্রাই করলো, হয় না। আরো কিছু ট্রাই করে না পেরে বলে, খুলছে না, বলো। ফারা রেগে যায়। উল্টো ঘুরে চলে যেতে নিলে শুদ্ধ পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ফারার সামনে ধরে। ফারা অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলে, তারিখটা দেখো, গত সপ্তাহে। সুন্দর না মেয়েটা? তোমার থেকে কিন্তু সুন্দর। ফারার চোখের কোণে পানি জমে। মেয়েটার শুদ্ধ সামনাসামনি বসে আছে। দুজন দুজনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যিই সুন্দর ফারার থেকে। ফারা কিছুই বলল না। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ পিকটা ফারার হোয়াটসঅ্যাপে সেন্ড করে হেসে বলে, ইচ্ছে হলেই যাতে দেখতে পারো তাই তোমাকে পাঠিয়ে দিলাম। এরপর ফারার ফোন ফারার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ঘুমাও, কালকে ভাইয়ের বিয়ে, আজ রাত জাগছো কেন? এমনিতে অসুন্দর, আরো জঘন্য লাগবে। ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসে সুরে বলে, আমি তোমাকে কাঁদাচ্ছি, অথচ তুমি আমার আড়ালে কাঁদছো, এসব কি? আমি যেহেতু তোমাকে কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার 100%, অথচ তুমি সেই অধিকারের 10%ও পূরণ করছো না। এসব ঘোর অন্যায়। ফারা মাথা তুলে ভেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেটে নিয়ে রেগে বলে, তুমি আসলেই একটা ফালতু, জঘন্য, অসভ্য লোক। শুদ্ধ হাসলো। ভালোই লাগছে। সবাইকে জ্বালাতে অনেক আয়োজন তার, বিশেষ করে ফারাকে জ্বালাতে তার অনেক কষ্ট করতে হয়। এই যে এই পিকটাই কত কষ্ট করে উঠিয়েছে। মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবলো ফারাকে কাঁদতে দেখে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবলো তার সামনে ফারা বসে আছে। সত্যি সত্যি যেন ফারাকে দেখতে পেল। তারপর এরকম একটা পিক উঠাতে সক্ষম হলো। আহা, সে সফল। ফাইজের ফোন নিয়ে ইরফানের নাম্বারে মাইরার কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজের হাত থেকে ফোন নিয়ে রেকর্ডার অন করেছিল। এত বড় সুযোগ কি আর মিস করা যায়?
শুদ্ধ দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়িতে আসে। সাহেলের নাম্বারে অনেকবার কল করেছে, পায়নি তাকে। শিহাব কল করেছিল, সাহেলকে সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে? যদিও বাড়ির সবাই ভেবেছে সিহাব রাতুলের সাথেই আছে, ওদিকে সাহেল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করে দ্রুত ইরফানের বাসায় আসে। ইরফানের ঘরের দরজা ঠেলে ভেতরে এসে ঘরের লাইট জ্বালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়লে ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। শুধু এগিয়ে এসে ইরফানকে দেখে অবাক হলো। এর এই অবস্থা হলো কি করে? ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে, এই ইরফান, তোর হাত পায়ের এই অবস্থা কেন? ইরফান চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে, আমার ঘরে এসেছিস কেন? কথাটা বলে আশেপাশে চোখ বুলায়। মায়েরাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়। শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথা, পাল্টা প্রশ্ন করলো, তোর এই অবস্থা কেন? সাহেল কোথায়? ইরফান শোয়া থেকে উঠে বেডের উপর হেলান দিয়ে বসলো। পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত উঠানো দেখে ভুরু কুচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোকে কিছু আজ করলাম আমি? সাহেল কোথায়? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল, হসপিটাল। শুদ্ধ তো ইরফানকে এভাবে দেখেই যা অবাক হওয়ার হয়েছে, এখন আর নতুন করে কি অবাক হবে। অতঃপর চিন্তিত কণ্ঠে বলল, মারামারি করেছিস নাকি? তখনই শুদ্ধর ফোনে সাহিলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দুটো হাত পা পুরো গুঁড়ো করে দিয়েছে, আঙুলগুলোর অবস্থাও খারাপ, বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছে। শুদ্ধ সব শুনে কল রাখলো, কথা বলার ভাষা হারিয়েছে। শুদ্ধ অবাক হয়ে বলে, তুই করেছিস এসব? ইরফান দু হাত বুকে আড়াআড়ি ভাবে গুজে চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে, রাইডে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, দ্যাটস ইট। সাথে তো তুইও ছিলি। ইরফান ভুরু কুচকে বলে, ও রাইডে ভীষণ কাঁচা, দ্য রাইড ওয়াজ ভেরি বোরিং। ইরফানের দিকে যে রেগে বলে, এসব কি ধরনের ফাজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো 12টা বাজিয়েছিস। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ফাজলামো আমি না ও করেছে? যেটা ওর প্রাপ্য ও সেটাই পেয়েছে। শুদ্ধ নিজেকে দমালো, একটু থেমে বলে, ও তোর ফুফাতো ভাই, এটা মাথায় রাখতে পারতি। তোর ফুপি, আমার খালামণির অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, এজন্য তো বাঁচিয়ে রেখেছি, আর কি এক্সপেক্ট করছিস? শুধু চেয়ার টেনে বসে বলে, কাল ইনার বিয়ে, আজ কি ঘটিয়ে এসেছিস ভাবতে পারছিস? ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। বেডের উপর ডান পা তুলে গুটানো প্যান্ট টেনে নিচে নামিয়ে বলে, ও আমার বাড ফ্লাওয়ারকে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। হাত বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। চোখ তুলে তাকিয়েছিল, কথা ছিল চোখ উপড়ে ফেলার, উচিত ছিল কবরে পাঠানোর। ফুপির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছি। এরপর শুদ্ধর দিকে চেয়ে দুহাত প্যান্টের পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলে, বেশি দয়া দেখানো হয়ে গেলে লাস্ট চান্সটা ফিরিয়ে নিয়ে আসবো, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে, কি বলবে বুঝলো না। বিস্ময় কণ্ঠে বলে, অন্তরার কান্নায় বরফের একটা টুকরা পর্যন্ত করলো না, আর মায়ের চঞ্চলতায় বরফ গলে ফ্রিজও গলে যাচ্ছে? হাউ! ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও বলে, সাহিল অন্যরকম তা জানি, তাই বলে ওকে পঙ্গু করে দিবি? ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলে, আই থিঙ্ক পঙ্গু হবে না, বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো, নো টেনশন। টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে, কালকে বিয়ে আর এই একটা কাণ্ড ঘটিয়ে এসছে। তবু হাসি লাগলো, মায়েরাকে নিয়ে কি পরিমাণ পজিটিভ হলে এমন করে। শুদ্ধর দুঃখ লাগলো সাহিলের জন্য, তবে আহামরি না। অন্যের বউর দিকে নজর দেওয়ার শাস্তি প্রাপ্য ছিল ওর, তবে এতটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছা করেছে, কিন্তু প্রবলেমটা হলো আগামীকাল ইনায়ের বিয়ে, তার আগের দিন এসব। আগামীকাল মাইরার কাণ্ড মনে পড়ায় হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? শুধু বর্ষা থেকে দাঁড়িয়ে হাসি আটকে বলে, যার জন্য সাহেলের এই অবস্থা করলি তার খোঁজখবর রাখিস না? ইরফান শুদ্ধর কথা বোঝার চেষ্টা করছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলল, ফোন চেক কর, স্পেশাল ভয়েস আছে। ইরফান বেডের ওপর থেকে তার ফোন নিয়ে চেক করে দেখলো শুদ্ধর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ। ক্লিক করে মাইরা আর ফাইজের কল রেকর্ড চালু হয়। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান, তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি, তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না, হ্যালো। ইরফান মাইরার কণ্ঠে এসব শুনে কেসে ওঠে। শুধু মিটিমিটি হেসে বলে, কেমন লাগলো? ফাইজ মাইরা জান প্রাণ, আহা কি মধুর ডাক। ফাইজকে ছাড়া ঘুম আসছে না তোর বউয়ের, খেতেও। ইরফান রেগে বলে, শাট আপ। শুদ্ধ হেসে ফেলে। ইরফান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড বাঁদর, তোমার বাঁদরামি আমি ছুটাচ্ছি, ওয়েট। মাইরা ইরফানের সব কাজিনেরা মাইরার ঘরে বসে গল্প করছিল।
আর মাইরার ঘরে থাকা আইসক্রিম চকলেট আরামে সব খাচ্ছিল। মাইরা ঘর থেকে বেরিয়েছে সবার জন্য ঘরে পানি নিয়ে যাওয়ার জন্য। তবে ফাইজ ভেতরে ঢোকে। শুদ্ধ তাড়াহুড়ো করে ভেতরে এসেছে, দরজা আটকায়নি। ফাইজ খোলা পেয়ে সরাসরি ঢুকেছে। তার মাথা আপাতত ঠিক নেই। আগে ইনায়ের সাথে কথা বলবে, এরপর সব ঠিক হবে। ডাইনিং এ আলো না জ্বালানোয় মাইরা অন্ধকারে কারো ছায়া দেখে চিৎকার করে ওঠে, চোর চোর, সবাই এসো, চোর এসেছে। এক মুহূর্তের জন্য ফাইজের পা থেমে যায়। বিয়ের আগের দিন রাতে হবু শ্বশুর বাড়িতে এসে জানলে সবাই তাকে কি ভাববে, যে চোর বলে চিল্লাচিল্লি করছে, ইচ্ছে করলো তাকে ঠাঁটিয়ে এক চড় মারতে। মায়েরা ভয় পায়, তাই সামনে না গিয়ে পিছু ফিরে ইরফানের কাজিনদের ডাকে। তখনই ভাই সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এক ঘরে ইনায়কে দেখে এক প্রকার দৌড়ে ইনায়ের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায় ফাইজের পেছন থেকে দেখেই চিৎকার দিতে নেয়। তার আগেই ফাইজ উল্টো ঘুরে ইনায়ের মুখ চেপে ধরে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ শান্ত চোখে ইনায়ের দিকে চেয়ে আছে। মায়েরা চিৎকার শুনে মায়েরার ঘর থেকে সব কাজিন বেরিয়ে আসে। রাতুল, শিহাবু তাদের ঘর থেকে বেরিয়ে আসে। নিচ থেকে মায়ের কণ্ঠে চোর চোর ডাক শুনে শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিজেও বের হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কি হয়েছে মায়েরা? মায়েরা হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া বাড়িতে চোর ঢুকেছে, কোথায় যেন গিয়েছে। শুদ্ধ ডাইনিং এর লাইট জ্বালায়। সবাই আশেপাশে খোঁজে, কেউ নেই তো। ইরফান বিরক্ত, শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মায়ের সামনে দাঁড়িয়ে রেগে বলে, আবার বাথরুমে স্টার্ট করেছো? থাপ্পড় দিয়ে সব লাত ফেলবো। মায়েরা অসহায় কণ্ঠে বলে, বিশ্বাস করুন আমি সত্যি বলছি। ইরফান ধমকে বলে, শাট আপ। এরপর শুদ্ধর উদ্দেশ্যে বলে, রহমত কাকাকে জিজ্ঞেস কর কেউ এসছে কিনা। শুদ্ধ হাসছে, তার কেন যেন মনে হচ্ছে ফাইজ এসেছে। ও তো বাড়ি থেকে বেরিয়েছিল, ইনায়া ছাড়া আর কার কাছে আসবে? তাছাড়া এখানে ইনায়া ছাড়া সবাই আছে। ইরফান মাইরার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিলে মাইরা ইরফানের হাত টেনে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মাইরাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে বলে এখন তাকে কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে, ফাইজ তোমার জান? মায়েরা কথাটা শুনে তড়াক করে ইরফানের দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে, ফাইজ তোমার প্রাণ? মায়েরা ঢোক গিলে পিছিয়ে যায়। হায় হায়, এসব তো সে ফোনে বলেছিল। ইরফান শক্ত গলায় বলে, টেল মি স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে। পিছিয়ে যেতে যেতে আমতা করে বলে, না না। ইরফান মায়েরার দিকে এগোতে এগোতে ঠান্ডা গলায় প্রশ্ন করে, ফাইজ তোমার কি? মায়েরা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ভাইয়া। ইরফানের আবারও ঠান্ডা স্বর, ফাইজের সাথে কথা না বললে তোমার ঘুম হয় না? মায়েরা পেছাতে পেছাতে ঠাস করে বেডের উপর পড়ে যায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। বেডের উপর পা তুলে উঠে বসে। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও বলে, ফাইজের সাথে কথা না বলে তুমি খেতে পারছো না? মায়েরার কান্না পায়। হায় আল্লাহ, এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে, আমি মজা করেছি, সরি। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। মায়েরা মিনমিন করে বলে, সরি সরি, আর করবো না, ছেড়ে দিন প্লিজ। ইরফান বাঁ হাতে মায়েরাকে টেনে মেঝেতে দাঁড় করায়। শীতল গলায় বলে, খেতে পারছো না না? খাওয়াতে হবে তোমাকে, দাঁড়াও। মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, পারছি পারছি। ইরফান মায়েরার গাল ধরে মাথা উঁচু করে সাথে গম্ভীর গলায় বলে, ইন ফিউচার কাউকে জান প্রাণ বলে ডেকেছো তো কথা বলার জন্য এটা আস্ত রাখবো না, স্টুপিড। লাস্ট ওয়ার্ডটা ধমকে বলে। মায়েরা কেঁপে ওঠে, মাথা নিচু করে মিনমিন করে বলে, দরজা খুলে দিন। ইরফান ভুরু কুঁচকে বলে, ওয়াই? আমার ঘরে যাব। ওই ঘর তো আর তোমার নেই, ওটা স্টোর রুম হয়ে গিয়েছে। সাথে সাথে মায়েরা মাথা তুলে তাকায়, অবাক হয়ে বলে, কেন? তাহলে আমি কোথায় থাকবো? ইরফান ঠান্ডা গলায় বলে, এখানেই থাকবে। ইরফানের দৃষ্টিতে মায়েরা আবারও মাথা নিচু করে নেয়। এখানে থাকবে মানে? এই লোকের সাথে এক ঘরে? ভাবতেই কেমন গলা শুকিয়ে আসলো। মায়েরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার মুখায়াবে দৃষ্টি বোলায়। পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মায়েরা ইরফানের দিকে পিটপিট করে চেয়ে আছে। ইরফান তার ল্যাপটপ নিয়ে বসলো। বহু কাজ বাকি। মায়েরা ইরফানের দিকে চেয়ে। মায়েরা মাথা নিচু করে একবার তার পায়ের দিকে তাকালো। সেদিন ইনায়ার শুদ্ধ ভাইয়াকে যেমন জুতো ছুঁড়ে মেরেছিল, মায়েরার ইচ্ছে করলো ইরফানের দিকে ওভাবে জুতো ছুঁড়ে মারতে। বিড়বিড় করলো, খুবই শ্লোক। ইরফান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়েরার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, আমি আসবো নাকি ঘুমাবে? কথাটা বলে ইরফান ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। মায়েরা ঢোক গিলে দ্রুত বেডের অপর কোণায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ইরফান এগিয়ে গিয়ে মায়েরার পাশে বেডে হেলান দিয়ে বসলো। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চেয়ে রেগে বলে, মেঝেতে ঘুমাতে চাইছো?
মায়েরা কিছু বলল না। সেই কোণাতেই পিঠ ফিরিয়ে ঘাপটি মেরে পড়ে থাকলো। মায়েরা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে, চোখ নামিয়ে মিনমিন গলায় বলে, আমি ঘুমাবো। ইরফানের গম্ভীর স্বর, ওকে। মায়েরা উল্টো ঘুরে চুপ করে চোখ বুঝলো, আর নড়ল না একটু। ইরফান ল্যাপটপ অন করে কাজে মন দেয়।